তাহলে এখন বাকি দুইটা কেস আমরা বের করে ফেলতে পারি না? তাহলে বাকি দুইটা কেস এবার একটু দেখি যে সেকেন্ড কেসটা আমার কি ছিল। আর মান নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে সেকেন্ড কেসটা কি ছিল? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো আমরা যদি আবারও আঁকি চিত্রটা, যে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এই দিকে, সেটা হচ্ছে -1 আর 1। তাহলে এতটুকু হচ্ছে কত? 1 এক একক উপরে উঠেছে, আর এদিকে দূরত্বটা হচ্ছে মডুলাস অফ -1, তার মানে 1। আর আর কোনটা? মূল বিন্দু থেকে দূরত্ব, এটা হচ্ছে আর, এটা হচ্ছে √2 যেটা আমরা পেলাম। এবার থিটাটা কত বলতে পারবা? এইখান থেকে স্টার্ট করব, করে ঘুরবো, এইদিকে ঘুরবো। হ্যাঁ, এটাকে আচ্ছা এই ঘোরার ব্যাপারটা একটু বলি যে কোন দিকে আসলে ঘোরা উচিত। এই আমরা দুই ধরনের সিস্টেমে ঘুরতে পারি। একটা হচ্ছে যে আমরা যদি ঘড়ির দিকে তাকাই, ঘড়ি কোন দিকে ঘুরে? ঘড়ি হচ্ছে এই দিকে ঘুরে। আরেকজন চিন্তা করে না ঘড়ির দিকে ঘুরবো না, ঘড়ি বিপরীত দিকে ঘুরবো, তার মানে কি এই দিক দিয়ে ঘুরবো। তো এন্টি ক্লকওয়াইজ আর হচ্ছে ক্লকওয়াইজ। হ্যাঁ, তো এখন ক্লক কোন দিকে ঘুরে এটা কিন্তু বুঝতে হবে আগে। তো তাহলে এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তখন আমরা অ্যাঙ্গেলটা মান দিব পজিটিভ। এটা কনভেনশন, এটা আসলে যারা প্রথম পজিটিভ বলছে তারা পজিটিভ বলছে দেখে আমরা করে আসতেছি, তারা যদি প্রথমে নেগেটিভ বলতে আমরা নেগেটিভ দিয়ে করতাম। কিন্তু এটা কনভেনশন, তার মানে হচ্ছে এটা আমাকে মানতেই হবে, কিছু করার নেই। তাহলে এন্টি ক্লকওয়াইজ, দেখো এখানে আমরা সবকিছু কিন্তু এন্টি ক্লকওয়াইজ ঘুরে আসতেছি, তাহলে এর জন্য থিটার মানটা পজিটিভ দিতে হবে। এখন তুমি ইচ্ছা করলে যে না আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরবো না, আমি ক্লকওয়াইজ ঘুরতে চাই, ঘড়ি আমার খুব পছন্দ, আমি ঘড়ির দিকে যাবো, তখনও দিতে পারো। তখন তুমি এইভাবে বের করতে পারো, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তখন অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ দিতে হবে। কেন? কারণ ওই যে বিপরীত দিকে গেছি, কোনো কিছু বিপরীতে যাওয়া মানে কি, যে ওইটার নেগেটিভ অ্যান্সারটা হবে। যাই হোক, তো আপাতত আমরা এখানে দেখি যে এন্টি ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে এতটুকু হচ্ছে কি থিটা। এবার খেয়াল করেন যে আমি আসলে থিটাটা কিভাবে বের করব। তো এখন কিন্তু আগের মতো 180 কি গেছি? 180 কিন্তু যাই নাই। আমি কি করছি? 180-র আগেই থেমে গেছি। 180 হচ্ছে আমার এতটুকু। তাহলে এখন এই যে কতটুকু আগে থেমে গেছি, এটা যদি বের করতে পারি তাহলে কিন্তু 180 থেকে বিয়োগ করলে আমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। বুঝা যাচ্ছে? সো তাহলে কতটুকু আগে গেছে এটা কিভাবে বের করব? এটা তাহলে কিভাবে বের করা যায়? আগের সিস্টেমে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এই কতটুকু ধরলাম, ওই যে ফাই ধরলাম, তাহলে tan ফাই এটা হচ্ছে কি লম্ব কত 1, ভূমিও হচ্ছে 1, তার মানে 1/1 মানে 1 মানে কত? tan 45 ডিগ্রি। তাহলে ফাই এর মানে এখানেও দেখতেছি 45 আসবে, স্বাভাবিক, এটা দুইটাই 1। সো এখন থিটাটা তাহলে কত হবে? 180 কিন্তু যাই নাই, তার আগে ফাই আগে থেমে গেছে, তার মানে কি ফাইটা বিয়োগ হবে। সো 180 মাইনাস 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। এইটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা যদি ক্যালকুলেটারে করি, ক্যালকুলেটারে এটা করা যায়, ক্যালকুলেটারে দেখবা যে tan ইনভার্স sin ইনভার্স সবকটা ফাংশনই আছে, তখন অ্যান্সার কিন্তু 135 দেখাবে না, সে কি দেখাবে? -45 ডিগ্রি দেখাবে, যেটা আসলে ভুল। এইটার জন্য ভুল, পরেরটার জন্য হয়তো ঠিক হবে, আমরা দেখবো একটু পরে। তাহলে আমরা এগুলা কখনোই ক্যালকুলেটর দিয়ে না বের করে আমরা একটু চিন্তা করে বের করবো, তাহলে বিষয়টাও বুঝবো এবং আমার অ্যান্সারটা আসলে কারেক্ট আসবে। হয়তো 1 মিনিট একটু বেশি টাইম লাগলো, কিন্তু সমস্যা নেই, আমার অ্যান্সারটা কারেক্টলি আসবে। ঠিক আছে? তাহলে এখানে তাহলে আমরা কি পাচ্ছি? এটার জন্য আমরা পাচ্ছি আর এর মান √2 আর এটার মান হচ্ছে 135 ডিগ্রি। ওকে, তাহলে লাস্ট কেসটা যেভাবে দেখি, যে 4 নম্বর কেসটা কি ছিল? 4 নম্বর কেসটা ছিল 1 - 1, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে? 1 হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, -1 নিচের দিকে, সো ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে আমার কি মডুলাস অফ -1 আগের মতোই, এতটুকু হচ্ছে 1, আর আর হচ্ছে মূল বিন্দু থেকে যতটুকু আসছে এটা হচ্ছে √2। এবার থিটাটা কতটুকু? যে এখান থেকে স্টার্ট করব, ঘুরে এই পুরোটা হচ্ছে থিটা। আচ্ছা, যদি আমি এন্টি ক্লকওয়াইজ করি, ক্লকওয়াইজটা একটু পরে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখন কি বলতে পারতেছি খেয়াল করো, এবার কতটুকু সে গেছে আসলে? সে কিন্তু 180 তো গেছেই, আরো 90 গেছে, তার মানে কত গেছে আসলে? 270 গেছে। 270-এর পরেও সে থামে নাই, সে আরেকটু গেছে। এই আরেকটু বের করতে পারবো না? বা আরেকটা কথা বলতে পারি যে দেখো এ 3 পুরোটা ঘুরলে আসলে কত হয়? 360। আর 360 সে গেছে, যায় নাই, এই যে এই জায়গাতে গিয়ে থেমে গেছে। তার মানে এই ফাইটা যদি বের করতে পারি 360 থেকে কিন্তু বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে। তার মানে এখন কিভাবে বের করবো? আগের মতোই, যে এখানেও বোঝাই যাচ্ছে tan ফাই সমান কি হবে? লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1, তার মানে হচ্ছে tan 45। তাহলে এই আরেকটু যেটা সেটা আসতেছে 45। এখন আমার থিটাটা তাহলে কত হবে? সে 360 যায় নাই, তার 45 ডিগ্রি আগে থেমে গেছে, তার মানে হচ্ছে 300 কত হয়? 15। এই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সারটা। সো আমরা যদি এন্টি ক্লকওয়াইজ যাই তাহলে অ্যান্সারটা হচ্ছে 315 ডিগ্রি। আচ্ছা, এবার আসি যে ক্লকওয়াইজ যদি যাই তাহলে কি হতো। হ্যাঁ, তাহলে আগেই বলছি যে ক্লকওয়াইজ গেলে কি হবে? নেগেটিভ হবে, কারণ আমরা কনভেনশনের বিপরীত দিকে কাজ করতেছি। তাহলে এইটাই যদি এখন দেখতে চাই যে ক্লকওয়াইজ গেলে আসলে কি হয়, এই পাশে আরেকবার আঁকি।
এই যে এটা হচ্ছে 1 - 1, এই হচ্ছে r। তাহলে ক্লকওয়াইজ যাওয়া মানে কি এই দিক থেকে ঘোরা, উল্টা দিক, তাই না? উল্টা দিকে ঘোরা। তো এই দিকে ঘুরে যদি চাই তাহলে এখন যদি এই পাশে ত্রিভুজটা আঁকি, যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যান্সার। কারণ এখন কিন্তু আমার পুরোটা ঘুরে আসতে হচ্ছে না, আমি এই পাশ থেকে ঘুরে লাঠি পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কিভাবে বের করবো এখন বুঝাই যাচ্ছে। এটা যদি থিটা হয় তাহলে tan থিটা হচ্ছে 1/1, তার মানে হচ্ছে tan 45 ডিগ্রি। সুতরাং থিটা এখানে আসে 45। কিন্তু কথা আছে, কথাটা কি বলতো? কোন দিকে গেছি? বিপরীত দিকে গেছি, তার মানে এখানে একটা মাইনাস দিতে হবে। তো তুমি যদি মাইনাস না দাও তার মানে কিন্তু এটা ভুল। এই 45 কিন্তু তখন প্রথম কেসটা বোঝাবে, কিন্তু যদি মাইনাস দাও তার মানে এটা হ্যাঁ অবশ্যই এই কেস, কিন্তু আমি বিপরীত দিকে গেছি। সো পরীক্ষার হাতে তোমরা ক্লকওয়াইজ আসতে পারো, এন্টি ক্লকওয়াইজ আসতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। বইয়ের সাথে অ্যান্সার মানে বইয়ে হয়তো কোন অ্যান্সার দেখবে যে ক্লকওয়াইজ দেওয়া আছে, কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া আছে, কোনটা হয়তো -45 না লিখে লিখছে -π/4। বই এক এক রকম একটা লিখছে। আর তুমি পরীক্ষায় যেটা ইচ্ছা লেখো, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে কারেক্টটা লিখতে হবে। ক্লকওয়াইজ গেলে মাইনাস দিতে হবে, এটা ভুলে যাও না। আর নর্মালি যদি ক্লকওয়াইজ মাইনাস দিতে হবে, এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা এন্টি ক্লকওয়াইজ নিয়ে কাজ করবো। এটা করলেই হবে, সবসময় প্লাস আসবে, ঠিক আছে? তাহলে এইভাবে এই কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্সনের সময় একটু সতর্ক থাকতে হবে আর কি, অ্যাঙ্গেলটা নিয়ে, ঠিক আছে? এবার আমরা একটু বইয়ের কিছু দেখি। আমরা যেহেতু বইয়ের অঙ্ক করবো, তাহলে বই থেকে দু একটা এক্সাম্পল একটু দেখি যেখানে আর কি আছে আসলে। তো আমরা যে বইটা ফলো করব এই পুরো লেকচারে, জ্যামিতির লেকচারে, সেটা হচ্ছে প্রথম পত্র হাবিবুর রহমান আকন্দ স্যারের বা গিয়াসউদ্দিন স্যারের বই, আইডিয়াল বুকস, ঢাকা। হ্যাঁ, এটা জ্যামিতির জন্য আসলে ভালো, তো আমরা এটাই ফলো করব। আর যে কোনো বই আসলে ফলো করলে হয় যে আমরা যদি বেসিকটা জানি তাহলে আসলে বইটা খুব একটা ম্যাটার করে না। কারণ উপর লেভেলে যত উঠবো আসলে কোনো টেক্সট বুক থাকবে না। যেমন এসএসসিতে যে অনেক বোর্ডের প্রদত্ত টেক্সট বুক ছিল, ওরকম আসলে থাকবে না, অনেক বই থাকবে। তো সবসময় চেষ্টা করবো যে বেসিকটা জানার জন্য। বেসিকটা যদি আমরা জেনে ফেলতে পারি তাহলে আসলে যেখান থেকে অঙ্ক দিক না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এই চ্যাপ্টারের 3.1 হচ্ছে আমাদের এই সরলরেখার প্রথম চ্যাপ্টার। তো আমরা অনুশীলনী 3.1 দিয়ে স্টার্ট করবো আসলে। তো এই 3.1 এর একদম প্রথম অঙ্কটা, সেটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, যেটা সেটা হচ্ছে কার্তেসীয় থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে অনেক ধরনের কার্তেসীয় দেওয়া আছে, যেমন 1-এর 3 যদি আমরা বলি, এই 3 নাম্বারটা দেওয়া আছে এই যে 1 পয়েন্ট, অর্থাৎ আমাদের প্রথম কেসটা। তো আমরা অলরেডি এটা বের করতে পারি, তাই না? তাহলে আমরা কি লিখবো? যে আমরা লিখবো যে এখানে x হচ্ছে 1, y হচ্ছে 1, এটা হচ্ছে আমার ভুজ, এটা হচ্ছে কোটি। তা আমরা পাশে দিয়ে একটা চিত্র এঁকে দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। চিত্রটা সম্পূর্ণ তোমার বোঝার জন্য আসলে 1 এটা তুমি যদি আঁকো তাতে কোনো এক্সট্রা মার্কস নেই, না আঁকলেও কোনো নাম্বার কাটা যাবে না, সমস্যা নেই। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। আর এর মানটা বের করতে হবে। তাহলে আর এর মান কিভাবে বের করেছিলাম? সুতরাং আর সমান √x² + y², তার মানে হচ্ছে √1² + 1², তার মানে √2। আর থিটা আমরা বের করতে পারি যে এখান থেকে, এ হচ্ছে সেই থিটাটা। তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে tan 45 ডিগ্রি। সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। তাহলে নির্ণেয় পোলার স্থানাঙ্ক r, থিটা ইকুয়ালস টু, ফার্স্ট আর এর মান সেটা হচ্ছে √2, থিটা হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে যে উল্টাটা, অর্থাৎ পোলার দেওয়া আছে, কার্তেসীয় বের করা। তো ওটা আমরা আগেই দেখাইছি, তাহলে ওটা দেখালাম না, এইভাবে আসলে লিখতে হবে আর কি। তো এইটা তোমরা করে নিবে, সমস্যা নেই। 3 নম্বরে আমরা একটু যাই। 3 নম্বরে বলছে পোলার সমীকরণ প্রকাশ করো। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি সমীকরণটা আবার কি। তো এখানে 3-এর 1 যদি চিন্তা করি, 1 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, যেটা হচ্ছে x² + y² = a²। এটা আসলে একটা বৃত্তের সমীকরণ। আমরা পরবর্তীতে দেখবো এটা আসলে কেন বৃত্তের সমীকরণ হলো। যে বৃত্তের যখন লেকচার হবে তখন আমরা দেখবো। এখন বলছে পোলার সমীকরণে প্রকাশ করো। তার মানে কি? যে সমীকরণ মানে কি? যে কোনো একটা ইকুয়েশন, কোনো একটা চলক থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখন এখানে দেখো আমাদের 2 ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছে, একটা কি কার্তেসিয়ান, একটা হচ্ছে পোলার। তাহলে 2 ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা, 2 ধরনের ইকুয়েশন হবে। একটা কি কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার জন্য হবে কার্তেসিয়ান ইকুয়েশন বা কার্তেসীয় সমীকরণ, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য হবে পোলার সমীকরণ। এইটা আসলে কি সমীকরণ? এটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ। কেন? কার্তেসীয় সমীকরণে এলিমেন্ট কোন দুইটা? x আর y। এই সমীকরণটাতে খেয়াল করো যে x² y², শুধু x আর y আছে, আর একটা কনস্ট্যান্ট, এটা নিয়ে কারো মাথা ব্যথার দরকার নেই। সমীকরণের যদি চলক দুটো কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার চলক দুটো হয়, তাহলে আমরা বলবো এটা কার্তেসীয় সমীকরণ। আর সমীকরণের চলক দুটো যদি পোলার কোঅর্ডিনেট অর্থাৎ r আর থিটা হয়, তাহলে ওটাকে বলবো পোলার সমীকরণ।
বুঝাচ্ছে? তার মানে এখন তোমাকে একটা কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে, এটাকে পোলারে কনভার্ট করতে হবে। সো অবশ্যই পোলার সমীকরণে কি থাকতে পারবে না, এক্স আর ওয়াই থাকতে পারবে না। তাহলে এক্স আর ওয়াই কে সরাতে হবে। কিভাবে সরাবো? খুবই সহজ, যে এক্স এর মান কত, ওইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি আর কস থিটা। তাহলে লিখবো আর কস থিটা, যেহেতু একটা স্কোয়ার আছে তাহলে স্কোয়ার, প্লাস ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা হোল স্কোয়ার। আর কনস্ট্যান্টটা নিয়ে বলছিলাম যে মাথা ব্যথার দরকার নেই। এখন এখানে কি হয়েছে তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। এবং খেয়াল করি যখনই মান বসাই দিছি এই জায়গায় কিন্তু আর কোনো কিছু নাই, এক্স আর ওয়াই এর কিছু নেই। তার মানে এইখানে এখন যা যা আছে সবই পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সো এই যে সমীকরণটাকে বলা হচ্ছে পোলার সমীকরণ। এখন এটাই অ্যান্সার লেখা যাইতো, বাট আমরা যদি সিম্পলিফাই করতে পারি আরো তাহলে করে দেব। হ্যাঁ, তাহলে একটু টিচাররা রাগ করবে। তো আমরা একটু সিম্পলিফাই করতে পারি, কি হবে আর স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কি হয় কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। বাচ্চাকালে মনে হয় এটা মুখস্থ করে আসছি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত 1, সারা মুখস্থ করেছিল। তাহলে আর এর মান কত আসবে, এ আসবে। এখানে কি প্লাস মাইনাস হবে? অবশ্যই হবে না, কারণ আর কিন্তু ডিসটেন্স, মূল বিন্দু থেকে দূরত্ব। সো এই প্লাস মাইনাস দেওয়া মানে হচ্ছে তুমি এখানে একটা গোলা পাবে। আচ্ছা, তাহলে এই যে সমীকরণটা এটাই হচ্ছে পোলার সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে, যাই হোক পরীক্ষার খাতায় কিন্তু আবার বক্স আইকন, এটা বোঝানোর জন্য বলতেছে। তাহলে কার্টেসীয় সমীকরণ দেওয়া থাকলে পোলারে যদি কনভার্ট করতে বলে কি করব, কার্টেসীয় এলিমেন্ট গুলাকে সরিয়ে সেখানে পোলারের মানগুলো বসাবো। এবং মাথায় রাখতে হবে লাস্ট যে কোয়েশ্চেনটা আসবে এখানে কোনো এক্স আর ওয়াই থাকতে পারবে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এখানে থিটাটা নাই, তাতে আমার কোনো সমস্যা নেই, এই যে কোনো একটা থাকলেও হবে, কিন্তু এক্স আর ওয়াই থাকতে পারবে না, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে 3 নাম্বার পুরোটাই আসলে পোলার সমীকরণে প্রকাশ করো, এটা তোমরা করবে, আমি একটা দেখিয়ে দিলাম। 4 নাম্বার হচ্ছে উল্টা। উল্টাটা মানে কি, ধরো এইটা দেওয়া আছে ওইটা বের করতে বলছে, তখন আসলে কি করবো? ধরো 4 থেকে একটা করি, ধরলাম 1 নাম্বারটাই করবো, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা। এই সমীকরণটাকে বলছে যে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। তার মানে এটা কি পোলার সমীকরণ না? খেয়াল করো, যেখানে চলক কে, এ তো কনস্ট্যান্ট, তাহলে আর আর থিটা হচ্ছে চলক এবং দুইটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের এলিমেন্ট গুলো। তাহলে এটা হচ্ছে পোলার সমীকরণ। এদেরকে সরায় আমাকে কাকে আনতে হবে, এক্স আর ওয়াই কে আনতে হবে। তো এই জন্য অনেক সময় ত্রিকোণমিতির অনেক কিছু সূত্র আছে যেগুলো তোমরা ত্রিকোণমিতি ক্লাসে দেখবা, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে cos 2 থিটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এটা হচ্ছে cos 2 থিটার সূত্র। আমরা ত্রিকোণমিতি লেকচারে এই জিনিসগুলো ডিটেইলস পড়বো, আসলে এখন আপাতত ওদিকে যাচ্ছি না, আপাতত একটু মনে রাখো। তো এটা মান বসাই দিলাম। এখন কথা হচ্ছে একটু দেখো যে cos স্কয়ার থিটা বা cos থিটা যদি থাকে, এখান থেকে কি আমি x আর y আনতে পারি? পারি না কিন্তু, কারণ আমার এই যে সূত্রটা এখানে কি x সমান r cos থিটা, তার মানে cos থিটা শুধু আছে, r তো নেই, r আনতে হবে। আর y সমান কি sin থিটার সাথে r থাকতে হবে। এখানে কিন্তু শুধু cos স্কয়ার আর sin স্কয়ার আছে, r কিন্তু নাই। এবার যেহেতু স্কয়ার আছে তাহলে শুধু r আনলেও হবে না, আসলে r স্কয়ার আনতে হবে। তাহলে একটা কাজ করি যে আমি r স্কয়ার দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে কি r টু দি পাওয়ার 4, এখানে হয়ে যাবে r স্কয়ার cos স্কয়ার থিটা, কারণ আমার r আনতে হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা। স্কয়ার দিয়ে কেন গুণ করতেছি, কারণ এখানে cos স্কয়ার ছিল, যদি শুধু cos থাকতো তাহলে r দিয়ে গুণ করলেই কাজ হয়ে যেত। আচ্ছা, তাহলে r টু দি পাওয়ার 4 মানে কি, এটা না এই জিনিসটা। আচ্ছা, r স্কয়ার cos স্কয়ার থিটা, এটাকে আমরা কি বলতে পারি, x স্কয়ার, কারণ r cos থিটা হোল স্কয়ার, তাহলে x স্কয়ার। এটা হয়ে যাবে একই ভাবে y স্কয়ার। আবার r স্কয়ারের মান কত আমরা জানি যে r স্কয়ারের মান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তার উপর এখন এখানে একটা হোল স্কয়ার আছে, ইকুয়ালস টু a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন দেখি যে এই যে ইকুয়েশনটা পেলাম, আগের ইকুয়েশনটির দিকে যদি তাকাই, এখানে x আর y চলে আসছে, কিন্তু এখনো কিন্তু এটা কার্টেসীয় হয় নাই, কারণ কি এখনো r রয়ে গেছে। তো ঠিক পরের লাইনটাতে আমরা কি করছি, r এর মানটা বসাই দিছি, তাহলে এইখানে কিন্তু এখন আর x স্কয়ার y স্কয়ার আছে, আর কিন্তু আর নাই। তাহলে এই যে লাইনটা, এই লাইনটাতে কি কোনো পোলার কোঅর্ডিনেটের এলিমেন্ট আছে? নাই। তার মানে এটা কিন্তু কার্টেসীয় হয়ে গেছে, এবং এটাকে আসলে আর সিম্পলিফাই খুব একটা করা যায় না, ভাঙাইতে গেলে আরো বড় হয়ে যাবে। এটাই মোটামুটি সিম্পলিফাইড ভার্সন। তাহলে অ্যান্সার লিখে দিতে পারি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কার্টেসীয় সমীকরণ থেকে পোলার বা পোলার থেকে কার্টেসীয় সমীকরণে কিভাবে যাওয়া যায় এটা নিশ্চয়ই আশা করি বোঝা গেছে। তো 1 2 3 4 এই সবকটা হচ্ছে কনভার্সন নিয়ে, কোনটাকে বিন্দুতে কনভার্ট করতে হবে, কোনগুলো সমীকরণকে কনভার্ট করতে হবে।